আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবিতে গত 2 দিন ধরে ঢাকায় আন্দোলনের পর অবশেষে গতকাল শনিবার রাতে দল ও নেতাদের বিচারের আগ পর্যন্ত দলের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে কঠোরভাবে তা দমন করার হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আর ইসির পক্ষ থেকে বলা হচ্ছে, নিষিদ্ধের এই গেজেট প্রকাশের পরেই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে গেজেট প্রকাশ করলেও যেন এখনো পুরোপুরি সন্তুষ্ট নয় আন্দোলনকারীরা। তারা আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে আজও অটল অবস্থানে রয়েছে। অন্যদিকে সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপি যেন অনেকটাই খুশি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতি দিয়ে বলেছেন, দেরিতে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের উদ্যোগ নেওয়ায় বিএনপি আনন্দিত। এই ইস্যুতে সরকারের আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়াকে ইতিবাচক মনে করছে বিএনপি। তবে রাজনৈতিক দল নিষিদ্ধই সব সমস্যার সমাধান নয়, এমন ভিন্ন মত আছে দলটির কোনো নেতার। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মতো কর্মসূচি পরবর্তীতে বিএনপি বিরুদ্ধেও হতে পারে, আছে এমন আশঙ্কাও। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেও তাদের কিছু পুনরায় নিবন্ধন ফিরে পেয়েছে, আবার কিছু এখনো রয়ে গেছে নিষেধাজ্ঞার কবলেই। এর আগে 2 বার নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে এবার স্থায়ীভাবে নিষিদ্ধ করা যাবে। এক্ষেত্রে আইন কি বলছে, ভবিষ্যৎ রাজনীতিতেই বা এর কেমন প্রভাব পড়বে, এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। এই যে আসলে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আমরা নিষিদ্ধের ঘোষণা পেলাম, গেজেট যদিও এখনো প্রকাশ করা হয়নি, এবং নানানভাবে আমরা দেখেছি আসলে এক ধরনের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন, এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের কার্যক্রম এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে, সেটি ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে রাজনৈতিক সংস্কৃতিরই অংশ হয়ে উঠতে পারে। এই আশঙ্কা যদি সত্যি হয়, সেক্ষেত্রে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক ডিবিসির দর্শক শ্রোতাকে। আসলে যে বিষয়টা আপনি নিয়ে আসছেন এবং বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে একটি জটিল এবং আলোচিত বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা কিন্তু গণফোরামের পক্ষ থেকে এই 5ই আগস্টের পরেই আমরা দাবি তুলেছিলাম যে এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার যেভাবে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেছে, আশুলিয়াতে একেবারে জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মেরেছে, ঢাকার রাজপথে যেভাবে গুলি করেছে, গুম খুন করেছে, এগুলো তাদের বিচারের আওতায় আনা এবং এই বিচারের আওতায় এনে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম বা যা কিছু করার সেটা একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে করার জন্য আমরা এইগুলো বলে আসছিলাম। এবং এটা অনেক আগেই সরকারের এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা কেউই কিন্তু আওয়ামী লীগকে বাঁচানো কিংবা আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে, কিংবা আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে 15 বছর ধরে, যেভাবে বিনা ভোটে তারা ক্ষমতায় থেকেছে কিংবা দিনের ভোট রাতে করে ক্ষমতায় থেকেছে, এগুলো নিয়ে নানান প্রশ্ন আছে। তার শুধু তাই না, আজকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাইরে পাঠিয়ে দিয়েছে। সর্বশেষ যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঘটনা ঘটিয়েছে, এটার বিচার আমরা করার জন্য দাবি তুলেছি, দ্রুত বিচার। কিন্তু আমরা দেখেছি যে 9 মাস পার হয়ে গেছে, এই বিচারের প্রক্রিয়ায় যাওয়া হয়নি। আর এখন যে হঠাৎ করে যেভাবে বন্ধ করা হলো, সেই জায়গায় আমরা বারবার বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। কারণ আমরা আওয়ামী লীগের বিপক্ষে এবং তার অতীতে কর্মকাণ্ড নিয়ে বর্তমান বাংলাদেশে ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা কিন্তু এক এবং অভিন্ন মতামতই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছি। কিন্তু সরকার এই রাজনৈতিক দলগুলোর এই সদিচ্ছা এবং এই যে তাদের আগ্রহ, এই দিকে কিন্তু তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না। এবং এই ধরনের একটি আদেশ যখন করছে, আপনি দেখছেন যে ঠিক আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জামাত ইসলামেও কিন্তু এই একই আইনে তাদেরকে নিষিদ্ধ করেছিল। আজকে সেখানে কিন্তু তারা
প্রথম তার নিবন্ধন বাতিল করেছে, এরপরে তাকে এই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে একই আইনে। কিন্তু আমরা জামাতে ইসলাম আর আজকের যদি একই প্রক্রিয়ায় যদি করা হয়, মানুষ এগুলো নিয়ে প্রশ্ন তুলবে। কারণ আমাদের কাছে তো জুলাই অভ্যুত্থানের একটা বড় ধরনের এভিডেন্স আমাদের সামনে রয়েছে, দৃশ্যমান। সেই ক্ষতগুলো কিন্তু আমাদের চোখের সামনে এখনো শুকায়নি, রক্তের দাগ রয়ে গেছে। কিন্তু সেই জায়গায় আজকে যে আন্দোলনগুলো করা হচ্ছে, আমাদের সংশয় একটা, এটা বলে আমি শেষ করতে চাই। সংশয়টা কি, যে যারা আন্দোলন করছে তারা কিন্তু গত জুলাই অভ্যুত্থানে তারা কিন্তু সকল ছাত্র সমাজ না, তারা একটা রাজনৈতিক দল করেছে এবং সেই রাজনৈতিক দলটা কিন্তু সরকারের সমর্থন পুষ্ট। তো সেই জায়গায় একটা বিতর্ক, এবং সেই জায়গাটা প্রশ্নটা হচ্ছে যে তারা আজকে যে বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত গতিতে তাদের কথা শুনে তত্ত্বাবধায়ক সরকার রাতভর মিটিং করছে এবং করে সেখানে তারা তাদেরকে বন্ধের ঘোষণা দিচ্ছে। আগামীকালকে যদি যে বলে, যেটা তারা বলছে যে তাদের একটা প্রক্লেমেশন দরকার, এটা তারা বলছে এবং সেটা সরকার বলেছে, তাহলে তাদের কথা মতোই যদি এই নিষিদ্ধটা করা হয়, একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত না হয়, তাহলে আগামীকালকে যে তারা যেটা বলতেছে যে আমরা এই সংবিধান বাতিল চাই এবং আমরা এই দেশে একটা বিপ্লবী সরকার চাই, তাহলে সরকারটা কি করবে? এই জন্য যে প্রক্রিয়ায় সরকার এই ধরনের কাজগুলো করছে, এগুলো জটিল করে তুলছে বাংলাদেশের রাজনীতিটা। এই জন্য আমরা মনে করি যে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। একই কথা আজকে জামায়াতে ইসলামের আমির তিনিও বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো, এই কথা তিনি বলেছেন। তবে রাজনীতি আসলে নিষিদ্ধ করলে রাজনীতিটা চলে যায় না, এমন মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দল নিষিদ্ধ করলে কি হয় সেটির দৃষ্টান্ত হিসেবে সবাই এই মুহূর্তে জামায়াতকেই আসলে দেখার চেষ্টা করছেন। আওয়ামী লীগ শেষের দিকে একদম কাগজে কলমে নিষিদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত বলা চলে যে জামায়াত কার্যত নিষিদ্ধ ছিল, একদম শেষ মুহূর্ত 5 আগস্টের আগ পর্যন্ত কিন্তু সেই প্রচেষ্টা আমরা স্পষ্টভাবে দেখেছি। কিন্তু জামাতের রাজনীতি তো বন্ধ হয়নি, বরং আপনারা আপনাদের শক্তিটাকেও কাজে লাগিয়েছেন। কি মনে করছেন যে আওয়ামী লীগ আসলে একইভাবে আবারও সেই শক্তি কাজে লাগিয়ে ফিরে আসার চেষ্টা করবে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সহ-আলোচকবৃন্দ এবং যারা আমাদেরকে শুনছেন, পরেও শুনবেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একই আইনে হইল, কেস দুটি আলাদা আলাদা। জামাত বাংলাদেশের একটা সুশৃঙ্খল, দায়িত্বশীল, সংবিধানের প্রতি, দেশের প্রতি আনুগত্যশীল এমন একটা রাজনৈতিক দল। এটাকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা ছিল আওয়ামী লীগের জন্য একটা চরম, জামাতের প্রতি চরম একটা অন্যায় কাজ ছিল। এটা কেউ মেনে নেয় নাই, কোনো রাজনৈতিক দল এটাকে মেনে নেয় নাই। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা এখন গণদাবি। এটা শুধুই কিছু জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তারা না, পাবলিক পারসেপশনটা হচ্ছে যে আওয়ামী লীগ এত খুন করেছে, যে আওয়ামী লীগ এত জেনোসাইড করেছে, যে আওয়ামী লীগ এত অত্যাচার নির্যাতন করেছে, দুর্নীতি করেছে এবং এখনও বিশৃঙ্খলা করেই যাচ্ছে, তাকে তো পাবলিক পারসেপশন হলো আরও অনেক আগেই নিষিদ্ধ করা দরকার ছিল। টু লেট হয়ে গেছে। তারপরও মানে একবারে না করার চাইতে দেরি তুলে হলো, জাতি প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা মনে করি যে এই শুধু তাকে আইনের মাধ্যমে এরকম নিষিদ্ধ করলেই আওয়ামী লীগের ব্যাপারে দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে দ্রুত গতিতে। 5ই আগস্ট আসার পূর্বেই দৃশ্যমান কিছু বিচার অন্তত এমন পরিমাণ বিচার শেষ করা দরকার যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে বিচার হচ্ছে। নিশ্চয়ই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলবার চেষ্টা করছেন যে কাগজে কলমে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে আসলে রাজনীতিটা চলে যায় না সেই দলকে। আওয়ামী লীগ কাগজে কলমে হয় না, আওয়ামী লীগ বাস্তবে নিষিদ্ধ হয়েই আছে। আওয়ামী লীগ যেভাবে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশে, এটা একটা শিশু থেকে, আপনি একটা শিশুকে শেখ হাসিনার ছবি দেখান, আপনাকে আমি টেস্ট করার জন্য বলবো, বাসায় যদি শিশুকে শেখ হাসিনার ছবি দেখান, তাইলে শিশু ওর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে, ওকে লাথি মারার চেষ্টা করবে। এই পরিমাণ শিশু হত্যা কোনো যুদ্ধে হয়েছে কিনা, এবং এইভাবে ঠান্ডা মাথায় শিশুদের বিরুদ্ধে যে জেনোসাইড করেছে শেখ হাসিনা তো আরও অনেক আগেই এগুলো বিচার হয়ে যাওয়া দরকার ছিল। এগুলো তো একেবারে প্রমাণিত সত্য ঘটনা।
তো এটা কাগজে কলমে না তো। আওয়ামী লীগ মানুষের অন্তর থেকে, বাংলাদেশের মাটি এবং মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ বহু আগে চলে গিয়েছে। সুতরাং এখন কাগজে কলমে যেটা যা একটা শেপ নেওয়া হচ্ছে, এটা আমি মনে করি লেট করা হলো। আচ্ছা, লেট হইলো তো হইলো, এখন বাকি কাজগুলো যেন দ্রুত গতিতে হয়, আমরা সেটাই চাইবো, দেশবাসী সেটাই চাই। শামসুজ্জামান দুদু, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বিষয়টিকে ইতিবাচক বলেই মনে করছে বিএনপি, কিন্তু যদি চূড়ান্তভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি ধরে নিতে চাই সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ সংগঠিত হওয়া শুরু করতে পারে কিনা, এবং যদি তারা ভেতরে ভেতরে সংগঠিত হয়ে আসে সেক্ষেত্রে সংঘাত সংঘর্ষের রাজনীতিতে আবার আমরা ফিরে যাচ্ছি কি? জি, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারলে সব থেকে ভালো। সেখানে যদি রাজনৈতিক বিষয়টি আমি অন্যভাবে, অর্থাৎ রাজনীতি বহির্ভূত, অর্থাৎ আইন বা অন্য কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে আমি এটা মোকাবেলা করি, তাহলে এই জিনিসটি স্থায়ী রূপ নিবে কি না এটা বলা আগে থেকে খুব মুশকিল। যেমন ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না। আমি মনে করি সেই জিনিসই আমি মোকাবেলা করব যে জিনিস, যেমন একটি কবিতার বিরুদ্ধে যদি আমি আরেকটি ভালো কবিতা লিখতে পারি তাহলে ওই খারাপ কবিতা আড়াল হবে। আমি যদি একটা খারাপ সঙ্গীতের বিরুদ্ধে আরেকটি ভালো সঙ্গীত গাইতে পারি তাহলে ওই সঙ্গীতটা স্থায়ী হবে। যেমন আওয়ামী লীগ আর প্রথম নিষিদ্ধ হচ্ছে না, আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান নিজে এই দলকে নিষিদ্ধ করেছিলেন। শেখ মুজিব নিজে বঙ্গবন্ধু জাতির পিতা, আরও বড় বড় তার বিশেষণ হবে, এই আওয়ামী লীগের জন্য হয়েছিল। এবং এই আওয়ামী লীগকে তিনি নিজে হাতে শুধু জবাই করেননি, কবরস্থ করেছিলেন, দাফন কাফন করেছিলেন। সেটি হচ্ছে চতুর্থ সংশোধনী বাকশাল গঠনের মধ্য দিয়ে। তখন শুধু আওয়ামী লীগ না, সকল রাজনীতি দল ব্যান্ড করা হয়েছিল। এর প্রক্রিয়া হিসাবে একসময় তার নির্মম পরিণতি ভোগ করতে হয়েছিল। এখনকার রাজনৈতিক পরিস্থিতিটা কি এখন যেটা দেখতে হবে সেটি হচ্ছে এখনকার রাজনৈতিক পরিস্থিতি ফ্যাসিবাদকে আমরা পরাজিত করে গণতন্ত্রের পক্ষের কথা বলছে। অর্থাৎ আমরা মনে করছি যে গণতন্ত্রে আমাদের উত্তরণ হয়েছে এবং এই উত্তরণের মধ্য দিয়ে আমরা বাকি জীবনটা এগিয়ে নিতে পারবো, এটা আমরা মনে করছি। আমার কাছে এই জায়গাটা একটা ধন্দে আছে, সেটি হচ্ছে স্বৈরতন্ত্রের পতন এটা নিশ্চিতভাবে হয়েছে, বিলীন হয়েছে। এই বিষয়টি কখন বুঝবো? যখন স্বৈরতান্ত্রিক সরকারের পাল্টা আরেকটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। যে সরকার আছে কোনো কালে এরা রাজনীতির সঙ্গে ছিল এটা আমার কাছে মনে হয় না। এরা কেউ বই লিখেছে, কেউ এনজিও করেছে, কেউ শিক্ষকতা করেছে। রাজনৈতিক ঝুঁকি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো 16 বছর ধরে যে ঝুঁকিগুলো নিয়েছে তার ধারে কাছে তারা ছিল না। হয়তো কোনো জায়গায় গল্প করছে এটা ভুল ওইটা ভুল, এমনভাবে কথা বলছে। সেই জন্য আমি মনে করি গণতন্ত্রের উত্তরণ যতক্ষণ পর্যন্ত সম্ভব না ঘটবে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা যে যাই করি না কেন এটা স্থায়ী কোনো রূপ না। জি, কিন্তু আপনি আসলে যে শঙ্কার কথা বলছেন এবং আপনি গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার কথা বলছিলেন শামসুজ্জামান দুদু, যদি আমরা রাজনীতিতে প্রভাবের কথা বলি তাহলে তো নির্বাচনীয় আমাদের চিন্তা করতে হয়, এবং এই আসলে নিষেধাজ্ঞাটি নির্বাচনে কতখানি আসলে আমাদেরকে শঙ্কার জায়গাটিতে নিয়ে যাচ্ছে। যাদের আন্দোলনের মুখে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের জনসমর্থন নিয়েও তো প্রশ্ন আছে। সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের এই ধরনের প্রতিক্রিয়া একসময় পুরো রাজনীতি সংঘাতময় বা সহিংসতাময় হয়ে ওঠার কোনো সম্ভাবনা আছে কিনা সামনে নির্বাচনে? না হওয়ার কোনো কারণ নাই। এখানে একটা স্পষ্ট করে কথা বলি, কেউ কেউ আমরা মনে করি যে আমরাই 1 মাসের আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু সরকারের পতনের জন্য 60 লক্ষ আসামি আছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রক্ত দিয়েছে। আমার শুধু বিএনপির 5,000 মানুষ নানানভাবে তারা মারা গেছে, গুম হয়েছে, নিখোঁজ হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলদের তাদের নিজস্ব একটা কারিকুলাম আছে। ভাবখানে এরকম হচ্ছে ওরা তো পারে না, আমরাই পারছি। ঘটনাটা এইভাবে যারা দেখে তারা রাজনীতি বহির্ভূত দৃষ্টিভঙ্গি। এই যেমন এখানেই বোধহয় আলোচনা হলো, সেটা হচ্ছে যারা এটা নিষিদ্ধ করার দাবি করছে আর যাদের আহ্বানে করছে দুরাই হচ্ছে সরকারের। ওই যে শেখ হাসিনা শেষ জীবনে যে নির্বাচনটা করলেন 24-এ,
আমি এবং নামি, ব্যাপারটা এরকম। সরকার এবং সরকারের সমর্থকরাই এই ঘটনা আছে, যে কারণে প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে মিনিমাম একটা ভিত্তি থাকতো। তো সেটিও যেমন ওই যে করিডোর দেওয়ার প্রশ্নে একাই মাতুব্বারি করছেন, কিন্তু সমর্থনটা রাজনৈতিক দলগুলোর উপরে ভিত্তি করেই এই সরকার আছে। সেই জন্যে এটা প্রাথমিক পদক্ষেপ হতে পারে, স্থায়ী রূপটা নিতে হলে পরে আইনগত দিক থেকে এগোতে হবে, না হলে পরে ভবিষ্যতে দায়টা কিন্তু দেশবাসীর আর গণতন্ত্রের। এই যে আসলে রাজনৈতিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। মোহাম্মদ সেলিমউদ্দিন আজকে জামায়াতের আমিরও এই কথাটিই বলেছেন। ইসিকে আজকে নাহিদ ইসলাম জানিয়েছেন আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে, অর্থাৎ 5 আগস্টের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা জামায়াত ইসলামের নিবন্ধন দ্রুত বাতিল করা, জামায়াতের রাজনীতিকে নিষিদ্ধ করা, একই ধরনের আসলে আবার আরেক রকম সংস্কৃতি, সেই একই জিনিসের আমরা আসলে দেখতে পাচ্ছি কিনা, আবার একইভাবে ঘুরে ফিরে আসলে সেই রাজনীতিতেই আমরা আছি কিনা, আমি আপনার কাছে উত্তরটি নিব। আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাতিনিধিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাতিনিধিত রাজকাহন দেখছেন। মোহাম্মদ সেলিমউদ্দিন প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত নানানভাবে আওয়ামী লীগ চেষ্টা করেছিল জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে। এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা সরকারের পতনের পর মব তৈরি করে অনেক ধরনের দাবি তোলার সুযোগ দেওয়া হয়েছে এবং সেই দাবিগুলো আমরা দেখেছি যে পূরণও করা হচ্ছে। আপনি কি মনে করছেন সেটি আসলে দীর্ঘমেয়াদে প্রতিপক্ষকে দমনের সহজ হাতিয়ার হবে কিনা, কিংবা ঠিক যেভাবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল একইভাবে যদি আমরা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার প্রক্রিয়াতে হাঁটতে থাকি, সেক্ষেত্রে আমরা একই সংস্কৃতিতে ঘুরপাক খাচ্ছি কি? না, ব্যাপারটা 5 আগস্টের আগের পরিস্থিতি আর 5 আগস্টের পরিস্থিতি এক করে নিলে ঠিক হবে না। 5 আগস্টের আগে জামাত ইসলামী সহ সকল বিরোধী দল এবং দেশের আপামর জনতা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। এখানে একা জামাত ইসলামী ছিল না, সমস্ত রাজনৈতিক দল এবং আবাল বৃদ্ধবনিতা। বাংলাদেশের ইতিহাসে আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, এমন আন্দোলন বাংলাদেশে তো নয়, পাক ভারত উপমহাদেশে তো নয়, মানে আপনি বিশ্বের ইতিহাসে এরকম একটা মাসিভ আন্দোলন আপনি খুব কমই দেখেছেন। আর এরকম একটা মানে সার্বজনীন আন্দোলন। তো সেই আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ওনারা দেশ থেকে অনেকে পলাতক। দেশে যারা আছে তারা চুপচাপ আছে, তারা প্রতিবাদ করার মতো কোনো সাহস দেখাচ্ছে না বা প্রতিবাদ করার কোনো শক্তি তাদের নেই। জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করতে যাচ্ছে তখনও আমরা আন্দোলনেতে রত ছিলাম। আবার নিষিদ্ধ করার পরে 1 তারিখে নিষিদ্ধ করলো, 2 তারিখে বায়তুল মোকররম থেকে আমরা সর্ববৃহৎ মিছিল বের করে সব বাধা উপেক্ষা করে টিএসসি পর্যন্ত আমরা গিয়েছি, কয়েক জায়গায় প্রতিবাদ সভা করেছি। যদি আপনার নৈতিক মনোবল থাকে তাইলে আপনাকে কেউ চাইলেই নিষিদ্ধ করে দিবে। আমরা 1 মিনিটের জন্য নিষিদ্ধ মানি নাই। আমরা আমাদের সংখ্যাটাই তো আসলে করছেন রাজনৈতিক না, এখন সংখ্যা করলে এই সংখ্যাটা তো বাস্তব হইতে হবে। আওয়ামী লীগের এই সাহস, নৈতিক সাহস নাই। ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলেছে তারা সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করে এবং সেটা যথাযথভাবে কার্যক্রম এবং করে তারা যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। ফেসবুকে এরকম যে কেউ বিবৃতি দিতে পারে, কিন্তু না ভেরিফাইডই হোক, কিন্তু তারা মাঠে এসে প্রতিবাদ জানাবার মতো কোনো শক্তি, সাহস, হিম্মত, সুযোগ কিছুই তাদের নাই। আওয়ামী লীগ একটা পলাতক রাজনৈতিক দল এবং যাকে জাতিসংঘ যে তাদের জেনোসাইডের যে রিপোর্ট তৈরি করেছে, এরপর আর আপনি আওয়ামী লীগকে অন্য রাজনৈতিক দলের সাথে তুলনা করাটা বা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিকে মবের সাথে তুলনা করা এমন এটা যুক্তিসঙ্গত না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা এটা খুবই একেবারে ন্যাচারাল, এটা একটা ন্যাচারাল এবং এটা একটা পাবলিক পারসেপশন। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ নির্বিশেষে আওয়ামী লীগের মতো একটা দানবীয় শক্তিকে উচিত শিক্ষা দেওয়া উচিত এবং সেটা দেওয়া প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টে তারা সঠিক করেছে। এখন আইনে রূপান্তর হবে এবং এর পরবর্তী যা কার্যক্রম সবই হবে। আওয়ামী লীগের পক্ষে আমার মনে হয় বাংলাদেশে আর আপাতত আগামী 100 বছর একটু তাদের আলোচনাকে আমরা স্থগিত করে দিতে পারি, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আমি খুব এখানে দুদুভাইদের তুলনায় অনেক জুনিয়র, ওনারা ভালো বলতে পারবেন বা ভালো বলবেন। আমরা এই প্রজন্মের যারা রাজনীতি করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিকভাবেই আর তারা ফিরতে পারবে না এবং এই না ফেরার জন্য আমাদেরকে কাজও করতে হবে। এখানে আমরা যারা রাজনীতিতে আছি
আমরা এই জুলাই আন্দোলনের যারা স্টেক হোল্ডার, আমাদের দূরদর্শিতার পরিচয় দিতে হবে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এরকম একটা সকল মানে বাজে কাজের হোতা যে দল আওয়ামী লীগ, এটা আবার রাজনীতি ফিরে আসুক, এটা কারো মোটেই কামনা আপনার কাছে আসতে চাই। আমরা কার্যত বলতেই পারি আসলে আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণ করার তেমন আসলে কোনো সুযোগ, কোনো সম্ভাবনা নেই। জি, এরপরে হচ্ছে প্রজ্ঞাপন জারির পরে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন, সেটি নির্বাচন কমিশনার আজকে জানিয়েছেন। কি মনে করছেন আসলে নিবন্ধন বাতিল হতে পারে কিনা আওয়ামী লীগের, এবং সেটি হলে সেই প্রভাব আসলে কেমন পড়তে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? দেখেন, আমি প্রথমেই বলেছি যে সরকার তার কাঁধে যে দায়িত্ব নিয়েছেন এবং পরিস্থিতিটা তিনি জটিল করে ফেলছেন। কারণ একটা রাজনীতির মাঠে যে অবস্থাটা বিরাজমান, আগে আপনাকে দেখতে হবে যে এই সরকারের দায়িত্বটা কি। কারণ আমরা এই আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্যে। সেই ক্ষেত্রে 3টি নির্বাচন একতরফাভাবে, কখনো ভোট ডাকাতি করে, কখনো বিনা ভোটে, কখনো আগের রাত্রে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এই জন্যে ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দল এবং বিশেষ করে জনগণ এটাকে ভালোভাবে নেয়নি। সেই জায়গায় যদি প্রশ্ন করি যে আওয়ামী লীগের বন্ধুকে, আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে থাকে তখন তার অনেক বন্ধু তৈরি হয়। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অনেক ইতিহাস ঐতিহ্যের সাথে আওয়ামী লীগের রাজনীতির বা দলের একটা সম্পর্ক আছে। এ কথাও সত্য যে এই দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্যে, অর্থ পাচার করার জন্যে, মানুষ খুন করার জন্যে আওয়ামী লীগেরও কিন্তু অনেক দায়, এবং প্রকাশ্যে এটাকে অস্বীকার করার নেই। এবং আপনি যদি দেখেন যে জুলাই অভ্যুত্থানে যে অপরাধটা শেখ হাসিনা ক্ষমতায় থেকে করেছে, সেই জায়গায় সেই দলের মধ্যে বিন্দুর মাত্র অনুশোচনা নাই। একজন মন্ত্রী বলেন বা তার কোনো নেতাদের যে ধরনের দাম্ভিকতা, আপনি কি মনে করছেন না যে নিষিদ্ধের চাইতে আসলে এই অনুশোচনার জায়গাটি বেশি গুরুত্বপূর্ণ ছিল? আমি সেইটাই বলছি যে এই যে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা প্রকাশ্যে যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রের সমস্ত শক্তি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব যাগুলো আছে সব অর্গানগুলো ব্যবহার করে এই আন্দোলনকারী ছাত্র জনতা, সকল রাজনৈতিক দলের যেভাবে অত্যাচার করেছে, খুন করেছে, প্রকাশ্যে যেভাবে মানুষকে পুড়িয়ে মেরেছে, সে জায়গায় তাদের মধ্যে কিন্তু অনুশোচনা নাই। যে কথাটা আমি শুরু করেছিলাম যে তার বন্ধুকে, ক্ষমতার বাইরে থাকলে বন্ধু হয়, আর যখন সে ক্ষমতায় যায় তখন শেখ হাসিনার পরিবার কয়েকজন সদস্য আর কতিপয় নেতা এবং মন্ত্রী তখন সুবিধাভোগী হয়, এবং তারাই শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছে এবং সমস্ত বাংলাদেশের দল একই ব্যক্তির নিয়ন্ত্রণে একই কথায় চলেছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে এটা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত এবং জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনি যেটা বললাম যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার দায়িত্ব নিচ্ছে, সরকারের মূল দায়িত্বটা কি? অভ্যুত্থান পরে এটা কিন্তু বিপ্লবী সরকার না। গতকালকে আমরা গণফোরামের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের সঙ্গে দেখা করেছি, সেখানে আমরা প্রস্তাবগুলো নিয়ে এই কথাগুলোই বলেছি যে সরকারের মূল কাজটা হচ্ছে যে এই যে 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, জনপ্রশাসন, বিচার ব্যবস্থা, সর্বোপরি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে আমরা চাই যে দ্রুত সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু সরকার, আমি শেষ করছি, কিন্তু সরকার কিন্তু সেদিকে যাচ্ছে না। বরং এই যে দেখেন রাজনৈতিক সিদ্ধান্ত ক্রিয়াশীল সব রাজনৈতিক দল প্রথম থেকে এ পর্যন্ত যতবার ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকেছেন ততবারই কিন্তু আমরা গিয়েছি, তাকে সমর্থন দিয়েছি। কিন্তু রাজনৈতিক দলের রাজনৈতিক সিদ্ধান্তগুলো সরকার এককভাবে নিয়ে এবং যে পরিস্থিতিটা তৈরি করতে যাচ্ছে তাতে সরকারের যে দায়িত্ব এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, সেখানে আমরা মনে করছি যে তারা সেই জায়গা থেকে সরে যাচ্ছে। শামসুজ্জামান দুদু, কতটুকু বাস্তবায়ন করতে পারবে এই সিদ্ধান্ত সেইটি অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে, সেই মতামত দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আবার এই যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের মতন কর্মসূচি পরবর্তীতে বিএনপির বিরুদ্ধেও ব্যবহার হতে পারে হাতিয়ার হিসেবে। এটা যার যার মতো সে তো বলতেই পারে,
কিন্তু 52 বছর 54 বছরের একটা ইতিহাস আছে আমাদের রাজনৈতিক ব্যাপার। যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এই সময় যে ঘটনাগুলো সংগঠিত হয়েছে সেটা গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, অধিকারের জন্য। কেউ পাকিস্তানের পক্ষে ছিল, কেউ পাকিস্তানের বিপক্ষে ছিল, কিন্তু যারা মুক্তিযুদ্ধ করছে তারা কিন্তু স্বাধীনতার পরেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং শেখ মুজিবুর রহমান সাহেব তার প্রধান হয়েছে। কিন্তু তারপরে কি রক্ষী বাহিনী, বিরোধী দলের নেতাকর্মীদের প্রায় 40-50 হাজারকে নিধন করা, শেখ সিকদারকে একটা পার্টি প্রধানকে মেরে ফেলা, মানে এই সময় দুর্ভিক্ষের সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষ, এগুলো তো স্বাধীনতার সপক্ষের কোনো কাজ না। মানুষকে রক্ষা করা, ইনস্টিটিউশনালগুলোকে প্রতিষ্ঠা করা, 73 সালে যে নির্বাচন, সেই নির্বাচনটি ভণ্ডুল শেষ করে দিয়েছে। সেই সময় যারা পাকিস্তানের সমর্থন করেছে তারা নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। বেশ কিছুদিন নিষিদ্ধের পরে তারা কিন্তু ম্যাক্সিমামই মানে ধর্মীয় এবং ইসলামপন্থী দলগুলো ছিল। তারা পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেছে, একটা প্রক্রিয়ায় গেছে, একটা ভূমিকায় গেছে, কেউ কেউ পার্লামেন্টে গেছে। অর্থাৎ আমার বক্তব্যটা যেটা হচ্ছে, যে নিষিদ্ধ হয় তাকেই আবার প্রমাণ করতে হয় তার যোগ্যতা আছে কিনা। আওয়ামী লীগ যেটা হয়েছে, শেখ মুজিব তাকে কবরস্থ করেছে, কিন্তু পরবর্তীতে আবার অন্যরা কবর থেকে তুলে নিয়ে আসছে। তারা বিরোধী দল এসে, তারা রাষ্ট্র ক্ষমতায় গেছে, কিন্তু চারিত্রিক এবং রাজনৈতিক ভাবনা চিন্তার যে কোনো পরিবর্তন হয়নি, সেটা গত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে। তো আজকে যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এটা রক্ষা করতে পারবেন না, কারণ ওই যে গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে, অর্থাৎ ইনস্টিটিউশনালগুলোকে আপনি ইস্টাবলিশ করে যখন একটি নির্বাচিত সরকার আসবে, সেই সরকার যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অব্যাহত রাখে, তাহলে পরে ফ্যাসিজম পতন হবে, একটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আর ফ্যাসিজমে যারা চর্চা করছে তারা একেবারে আমসালা, তাদের সব যাবে। কিন্তু সেটি যদি গণতান্ত্রিক চেতনার, গণতান্ত্রিক ভাবনার, গণতান্ত্রিক প্র্যাকটিসে না থাকে সেই সরকার, তার আজকে যারা এরা তো একটা খণ্ডকালীন সময়ের খুব ক্ষণস্থায়ী একটা সরকার। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়, আমরা কোন প্র্যাকটিসের দিকে যাব, এখনো পর্যন্ত 8-9 মাসের ভিতরে কোনো যারা হাসিনাকে পরিপুষ্ট করছে এরকম সচিবরা বাদ পড়ছে, এরকম খুব একটা লক্ষণ নাই। পুলিশ 2-4 জন, যে যে জায়গাগুলো দখল ছিল তার কোনোটাতেই এই সরকার খুব একটা হাত দিতে পারছে, এটা আমার কাছে প্রশাসন এবং আমলাদের কথা বলছে, কোনো জায়গায় নাই। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে, সবাই এখন বলছে যত দ্রুত যেটা প্রয়োজনীয় সংস্কার করে আপনার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে মানুষকে অধিকার দেওয়া, যে সে তার পছন্দের প্রার্থীর দলকে ভোট দিয়ে যেন সে আগামী দিনে অংশগ্রহণ করতে পারে। আমি এই মানুষগুলোকে অধিকারহারা করে রাখার একটা বুদ্ধি পরামর্শে আছে। আমি একটা একেবারে জগৎ বিখ্যাত একজন ব্যক্তি, এটাকে প্রমাণ করার জন্য আমার কম সংস্কার বেশি সংস্কার এগুলো তো তার কাজই না, কারণ এই কাজে তারা কখনো ছিল না। তারা এনজিও করছে, কেউ কেউ এনজিওর সঙ্গে সম্পৃক্ত ছিল। তো এখন সাময়িকভাবে তারা এখানে আসার পরে রাজনীতিতে পরিপুষ্ট করতে হলে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এবং প্রতিষ্ঠানকে পরিপুষ্ট করে সেই উদ্যোগগুলো নিতে যদি ব্যর্থ হয়, তাহলে আল্লাহ জানে যে আমাদের এই যে মহান গণঅভ্যুত্থানে যে আমাদের ছাত্র তরুণরা রক্ত দিয়েছে, এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে, তো তাদের সেই উদ্যোগটা আমরা ধরে রাখতে পারবো কিনা, সেটি যেমন একটি প্রশ্ন। আরেকটি শঙ্কা আসলে অনেক বেশি এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা বলবার চেষ্টা করছেন, সেটি যেটি বলছিলেন শামসুজ্জামান দুদু, যে কার্যক্রম আসলে নিষিদ্ধ হয়েছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর হাত ধরে আওয়ামী লীগের ফিরে আসা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের ভেতরে ঢুকে পড়ার যে শঙ্কা, সেটি থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো কিনা, সেক্ষেত্রে সংঘাত সহিংসতা আরো বেশি বাড়বে। আমি এই প্রশ্নের উত্তর নিব। আরেকটি বিরতির সময় হয়েছে, যে পেতিসপাত নিবেদিত রাজভবন থেকে এই পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। যে পেতিসপাত নিবেদিত রাজভবন দেখছেন, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর হাত ধরে আওয়ামী লীগ পুনরায় ফিরে আসা বা পুনর্বাসন করবার চেষ্টা করবে কিনা, এবং সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে সংঘাত সহিংসতা বাড়বে কি? দেখেন, যেটা আওয়ামী লীগের একটা সমর্থন যদি আমরা এভাবে দেখি, যে কয়টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে,
তাতে আওয়ামী লীগ এদেশে প্রায় 30%-এর উপরে ভোট পেয়েছে এবং তার সমর্থন আছে, কথা বলা হচ্ছে। তো এই যে একটা বিশাল রাজনৈতিক দল, কথা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দলই স্বাধীনতার পরে দীর্ঘ সময় ক্ষমতায় থেকেছে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে 90-এর গণ আন্দোলন বলেন আর এই যে 15 বছর ধরে আন্দোলন আমরা করেছি, সে ক্ষমতায় ছিল এবং বাইরে বিএনপির নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলন সংগ্রাম করেছি। তো এইটা একটা দুইটা বৃহৎ রাজনৈতিক দল যাদের একেবারে গ্রাম পর্যায়ে তার সমর্থক রয়ে গেছে। তো এই জায়গাটা আমরা যেটা মনে করি যে একটা রাজনৈতিক দলকে শুধুমাত্র নিষিদ্ধ করা কিংবা তার নিবন্ধন বাতিল করার মধ্য দিয়েই তার রাজনৈতিক দল বা তার এই যে হাজার হাজার কোটি কোটি সমর্থকদের দেশ থেকে উচ্ছেদ করা যাবে না। সেই জায়গায় করণীয়টা কি, যেটা আমাদের সরকারের একজন উপদেষ্টা বলেছেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ট্রুথ কমিশন করা। আমরা যদি দক্ষিণ আফ্রিকার দিকে যদি তাকাই, নেলসন ম্যান্ডেলার ইতিহাসও আমরা জানি, সেখানেও কিন্তু ট্রুথ কমিশন করা হয়েছিল এবং করার পরে তাদের একটা মানে যেভাবেই হোক তাদেরকে রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়া হয়েছিল। তো আমাদের এখানে রাজনীতিতে আসার সুযোগ দেবে কি দেবে না এটা জনগণ নির্ধারণ করবে। কিন্তু আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল 15 বছর ধরে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছি এবং সবচেয়ে বড় কথা রাজনৈতিক দল নির্যাতন শুধু নয়, দেশের থেকে যেই পরিমাণ লুটপাট অর্থ নানান ত্যাগ ঘটেছে। এখন এই জায়গায় যারা অপরাধ করেছে, যারা এই শেখ হাসিনার সঙ্গে ক্ষমতায় থেকে অর্থ লুটপাট থেকে শুরু করে মানুষ হত্যা করা, গুম খুন করা, বিচার ব্যবস্থাকে কলুষিত করা, এর সাথে যারা সরাসরি দাঁড়িয়েছিল, যারা মন্ত্রী এমপি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনার কথা বলেছি। কিন্তু যিনি আওয়ামী লীগকে সমর্থন করেন কিন্তু যিনি নির্দোষ তাকেও যদি আমরা কোনো ধরনের সাব্যস্ত না হন। যে পটভূমিতে আসলে আমরা দাঁড়িয়ে আছি, এই পটভূমিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসার চেষ্টা করবে তার উপর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অনেকটাই নির্ভর করছে এবং অনেকেই মনে করছেন একটা সময় তারা ফেরত আসার চেষ্টা অবশ্যই করবেন। সেটি আসলে আমাদের জন্য কি আরো ভয়ঙ্কর রূপ হয়ে উঠবে? না, আমি মনে করি না যে আওয়ামী লীগ সহসাই বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে পারবে। তাদের অপরাধের মাত্রাটা এত ব্যাপক, এগুলোর বিচার শেষ করতেই তো আমি মনে করি উল্লেখযোগ্য বিচার যদি এর মধ্যে করে ওনারা অন্তত শখানেক লোকের বিচার করে, কয়েক হাজার লোকের বিচার করতে হবে। তো সেক্ষেত্রে তো 5-10 বছর পূর্ণাঙ্গ বিচার শেষ করতে আমার ধারণা, মানে মেইন যারা অফেন্ডার তাদেরকে হয়তো এই সরকারি ইন্টারিম গভর্নমেন্টই আমরা আশা করব 5ই আগস্টের আগে একটা উল্লেখযোগ্য সংখ্যক লোকের বিচার করবে। কিন্তু বাকি বিচারগুলো তো পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। আমার তো মনে হয় না যে 5-10 বছরের ভিতরে আওয়ামী লীগ ফিরে আসার কোনো কল্পনাও করতে পারবে। তারা তো দৌড়ের উপরে থাকবে। তারপরে কখন তারা আসবে কি না, বাংলাদেশের রাজনীতি তখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এই জায়গা তো শূন্যস্থান এভাবে শূন্য থাকবে না, এই জায়গায় পূরণ হয়ে যাবে এবং পূরণ হয়ে গেছে অলরেডি। এখন আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা আমি একদম ছোট করে একটু আপনার কাছে জানতে চাই মোহাম্মদ সালেমউদ্দিন, আমরা বেশ কিছুদিন আগে শুনেছি জামায়াতের আমির বলেছিলেন যে আওয়ামী লীগকে একটু সাধারণ ক্ষমার কথা তিনি বলেছিলেন। সেই জায়গাটি থেকে আপনারা কি বেরিয়ে এসেছেন কিনা এবং এটা আপনারা মিডিয়ার যারা আছেন তারা যেটা ভালোবাসেন আর একটু মাঝে মধ্যে যেটা ভালোবাসেন যে একটু টুইস্ট করাকে এখান থেকে ওখানে পুরো কথাকে পূর্ণাঙ্গভাবে না বললেও তার আংশিক বললে এটা ব্যক্তির প্রতি জুলুম হয়। ওই প্রোগ্রামে প্রিজাইড করেছি আমি, সাংবাদিকদের একটা প্রোগ্রাম ছিল, ঢাকা সিটির প্রোগ্রাম ছিল। উনি বলেছেন যারা গুম খুন হত্যার সাথে জড়িত এবং যারা ভিকটিমরা তাদের বিরুদ্ধে মামলা করবে, বিচার হবে। তিনি বলেছেন আমরা প্রতিশোধ পরায়ণ না, যে আমরা যে অপরাধ করে নেই তাকেও আমরা অপরাধী বানাই দেব। কথাটা তিনি একটু ওয়াইডার অ্যাঙ্গেলে বলেছেন যে মব যাতে, এটা মবের কথা যে আপনি বললেন, যাতে কোনো মব জাস্টিস না, মব প্র্যাকটিস যাতে না হয় সে কথাটা বলেছেন। ওনার পুরো বক্তব্য যদি আইনের প্রতি শ্রদ্ধা থাকার কথা বলেছেন, কিন্তু এর অর্থ না যে আওয়ামী লীগের প্রতি তিনি কোনো অনুকম্পা দেখিয়েছেন। কিন্তু মিডিয়াটাকে টুইস্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে তিলকে তাল বানানোর চেষ্টা করেছে। এটা আমাদের দেশের মিডিয়ার একটা বড় দুর্বলতা। এবার যদি আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ করা যায়, আদৌ যাবে কিনা সেটি নিয়েও এখনো প্রশ্ন রয়েছে। প্রতিটি আসলে যে কোনো ধরনের সিদ্ধান্তের একটি ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। কি মনে করছেন কেমন ক্রিয়া প্রতিক্রিয়া দেখতে যাচ্ছে বাংলাদেশ? স্বৈরতন্ত্র আর গণতন্ত্র, জাতি গণতন্ত্র প্রিয়, কখনো স্বৈরতন্ত্র অ্যাকসেপ্ট করেনি। পাকিস্তান ভেঙে গেছে, কিন্তু
পাকিস্তান তো তৈরি করছিল এই দেশের মুসলিম বাঙালিরা, সেই পাকিস্তানে পতন হয়েছে। পাকিস্তান যখন গণতন্ত্র থেকে সরে যায়, স্বৈরতন্ত্রের রূপ নেয়, খুনি হয়, তখন পাকিস্তান ভেঙে গেছে, তার আগে ভাঙেনি তো। সেই জন্যে আওয়ামী লীগ রাজনীতি করতে চায় কি না, যদি করতে চায় তারা কি স্বৈরতান্ত্রিক খুন গুম, তাদের হাতে প্রায় মানে যে টাকা আছে অন্তপক্ষে 5টা বাজেট তৈরি করার মতো টাকা তাদের কাছে আছে। তাদের যে লাইসেন্সকৃত অস্ত্র, একটা অস্ত্র ডক্টর ইউনূস সাহেবের সরকার উদ্ধার করতে পারে, টাকা উদ্ধার করতে পারেন, এটাও করতে পারে। টাকার অর্থ দিয়ে যে রাজনীতি হয় না, টিকে থাকা যায় না, সেটা কিন্তু আওয়ামী লীগ জানে। সেই জন্য আমি শুরুতেই বলেছি, আবার বলি, ফ্যাসিবাদের যে পূজারী যারা, সেখান থেকে বেরিয়ে স্বাভাবিক রাজনীতি যদি তারা করতে চায়, তাহলে তাদের রাজনৈতিক ধর্মান্তরিত হতে হবে। অর্থাৎ আপনি খুনি ছিলেন, সেই বিচারের মুখোমুখি হয়ে যদি আপনি রক্ষা পেয়ে যান, তাহলে পরে আপনাকে রাজনীতিতে আসার সুযোগ আছে কিনা তখন প্রমাণ হবে। আর যদি না হয়, তাহলে অস্ত্র নিয়ে বেরিয়ে গেলাম, গুন্ডা বাহিনী বানালাম, ওতে সে তার মৃত্যু হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষ নেয় যদি কেউ, এবং সেখানে সে কাজ করতে চায়, তাহলে সে রাজনীতিতে ফিরেও আসতে পারে। আর যদি স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদেরই পূজারি থেকে যায়, কোনো ভবিষ্যৎ নেই, 100 বছর কেন। এবং এই যে আসলে আওয়ামী লীগের উপরে যে ধরনের নিষেধাজ্ঞার কথা আমরা বলছি, না, আওয়ামী লীগের উপরে কেউ দোষ, বড় রাজনৈতিক দলের জন্য আসলে এক ধরনের বার্তা পেয়েছে কিনা বিএনপি? না, বিএনপি এবং বিএনপির সঙ্গে যারা গণ আন্দোলন করছে, একটা মানে খুব মানে পরিকল্পিতভাবে বিএনপি এবং বিএনপির পর জামাতের পর অমক, এরাও তো নিষিদ্ধ হতে পারে। বলবার কার নিষিদ্ধ হবে কেন? এদের নেত্রীকে হাসিনা, এদের নেত্রীকে কি বলবো, এটা খুনি, লুটেরা, এই প্রশ্নটা সুকৌশলে হাসিনাকে রক্ষা করার জন্য, ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে রক্ষা করার, কারণ এই উনার মতো ফ্যাসিবাদের অর্থাৎ এই সুযোগ হয়তো বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মাটিতে আর নেই। ধন্যবাদ শামসুজ্জামান দুদু, মোহাম্মদ সেলিমউদ্দিন, ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।